এই রাজ্যের প্রজারা যখন বিদ্রোহ ঘোষণা করেছে তখন তার মানে বুঝতে হবে তাদের নিশ্চয়ই কোনো দাবি আছে। আর তাদের কথা না শুনে এভাবে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটা কি আদৌ রাজধর্ম বলে বিবেচিত হবে মহারাজ? কে হে তুমি? ও সামান্য এক বেদে, তাই না? কি বা বয়স তোমার? কি বোঝো তুমি রাজধর্মের? আপনি ঠিকই বলেছেন, আমি রাজধর্ম বুঝি না, কিন্তু যেটা বুঝি সেটা হলো মনুষ্য ধর্ম। আর একজন মানুষ হিসাবে অন্য মানুষকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলেই আমার মনে হয়। কি বলতে চাইছো সেটা তুমি স্পষ্ট করে বলো। মহারাজ, আমার মনে হয় আপনার অন্তত একটিবার প্রজাদের সঙ্গে কথা বলা উচিত। হয়তো কথা বলার মাধ্যমে এত বড় সমস্যার সমাধানও সম্ভব। কথা বলে, শুধু কথা বলে যদি সমস্ত সমস্যার সমাধানই হয়ে যেত তাহলে দেশে তো যুদ্ধের দরকারই হতো না। আমিও তো সেটাই বলছি, একবার শান্তির পথে গিয়ে দেখতে দোষ কি? বাবা, এই ব্যাপারে আমি চাঁদের সাথে সহমত। আমাদের একটা সুযোগ দিন, আমরা একবার প্রজাদের সাথে কথা বলে দেখি, তারা কি চাইছে সেটা শুনি, তারপর না হয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে। আপনি নিশ্চয়ই ওই অনভিজ্ঞদের কথায় কান দেবেন না মহারাজ। কাঞ্চন এই রাজ্যের ভবিষ্যতে রাজা হবে বোধাদিত্য। আর আজ ও যদি নিজে থেকে রাজকার্য চালানোর রীতিনীতি নিজের মতো করে শিখতে চায় তাহলে তাই হোক, আমি বাধা দেব না। ধন্যবাদ বাবা। ধন্যবাদ মহারাজ। এই মেয়ে তো আমাকে প্রাণে মেরে শান্ত হবে দেখছি। কি সাংঘাতিক মেয়ে, খপ করে আমাকে ধরে এই ঝাঁপিতে পুরে দিল। কামিনী, কামিনী, তুই তুই দয়া করে কিছু একটা ব্যবস্থা কর, না হলে কিন্তু তোরও একদিন ওখানে জায়গা হবে। দাদা, একে একটা বাচ্চা মেয়ের হাতে ধরা পড়েছো তুমি, তার উপর এখন আজে বাজে কথা বলছো। বাচ্চা মেয়ে? ও মোটেও বাচ্চা মেয়ে নয়, ও একটা সাংঘাতিক মেয়ে। কামিনী, আমি তোকে বলছি, তুই ভালোই ভালোই কিছু একটা ব্যবস্থা কর, না হলে কিন্তু বিপদ আছে। কামিনীও তো কাঁচা কাজ করে না দাদা। ওই মেয়ে আরো বড় বিপদ হয়ে ওঠার আগেই আমি ওকে সরিয়ে দেব। আর এবার চিরকালের জন্য। আর কতক্ষণ? এই তো আর কিছুটা পথ, এই জঙ্গল পার করলেই আমরা গ্রামে পৌঁছে যাব। তাড়াতাড়ি চলুন, আমাদের হাতে সময় খুব কম। আমার মন বলছে কিছু একটা ভুল হচ্ছে, না হলে প্রজারা অকারণে এমন কিছু করবে না। বলেছিলাম না রাজকুমারকে দেখেছি গ্রামের দিকে আসতে। ভালোই হয়েছে, আমরা রাজপ্রাসাদে আক্রমণ করার আগে রাজকুমার নিজেই এসে ধরা দিয়েছে। আপনারা আমাদের কথা শুনুন, আমরা কথা বলতে চাই। না না, আমরা কোনো কথা শুনবো না। রাজ শক্তি আজ পর্যন্ত আমাদের উপর যা যা অত্যাচার করেছে, আজ আমরা সব সুদে আসলে তুলে নেওয়ার পালা আমাদের। সব আপনারা একবার আমাদের কথা শুনুন, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, সত্যি। ক্ষতি? তোমরা আমাদের কি ক্ষতি করবে? আমরা তোমাদের ক্ষতি করতে পারি, বুঝলে? বুঝলে? ক্ষতি করতে পারি আমরা। আর এইখানে বন্দি করে
আমাদের উপর তোমরা যা যা অত্যাচার করেছো আমরা তার সব প্রতিশোধ তুলবো। কিন্তু আমাদের বোধহয় একবার শোনা উচিত ওরা কি বলতে চায়। না মানে আমি বলছিলাম ভেবে দেখো নিরস্ত্র অবস্থায় একটা বাচ্চাকে নিয়ে গ্রামে ওরা দুজনে কেন আসতে যাবে, তাই না? আমরা সত্যি জানতে আসছিলাম কি কারণে আপনাদের এত অসন্তোষ। আমরা তো তোমাদের সাহায্য করতে এসেছি। এতদিন ধরে অত্যাচার করে এসে এখন তোমরা অসন্তোষের কারণ জানতে এসছো। যখন অনাবৃষ্টিতে ফসল হয়নি তখন প্রজাদের উপর তোমরা দ্বিগুণ কর চাপিয়ে দিয়েছিলে, কি ভাই সকল? আর যারা সেই কর দিতে পারেনি তাদের বন্দি করা হয়েছিল, এটা তো সবাই জানে। আর যে রাজমহলে গিয়ে খবর আনতে গেছিল সে আর ফেরেনি, কই তখন তো এত মনে হয়নি? আমরা এই অন্যায় মানবো না। রাজাকে নিজের অন্যায় স্বীকার করতেই হবে, না হলে প্রয়োজনে আমরা আরো বড় অন্যায় করতে বাধ্য হব। বাধ্য হবো আমরা। আজকে মহারাজ ওরা বলছে ওদের দাবি না মানলে যুবরাজের বিপদ হতে পারে। কি বলছো? এত বড় সাহস! আমার ছেলে এই রাজ্যের রাজকুমার, তাকে ওরা বন্দি করবে? প্রহরী, তোমরা এক্ষুনি সমস্ত সৈন্যবাহিনী নিয়ে গিয়ে যত দ্রুত সম্ভব কাঞ্চনকে এখানে ফিরিয়ে নিয়ে এসো। যাও। আপনারা আমাদের উপর ভরসা রাখুন। আমি ফিরে গিয়ে নিজে মহারাজের সাথে কথা বলবো, আপনাদের সব সমস্যার সমাধান করব। ওরা কি আলোচনা করছে বলো তো? জানি না, তবে আশা করব যা হবে আমাদের ভালোর জন্যই হবে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে রাজকুমারকে আর একটা সুযোগ দেয়া হোক। যাও, ওনার বাঁধনটা খুলে দাও। চলো এবার যাওয়া যাক। সব দোষ এদের। দেখলে দেখলে তোমরা, এদের আমরা বিশ্বাস করেছিলাম আর এরাই সৈন্য পাঠিয়ে যখন আমাদের মারতে। মারো ওকে, মারো। ছাড়ো, আর কোনো লড়াই না, আর কোনো যুদ্ধ না, এটা আমার আদেশ। গ্রামবাসীদের ছেড়ে দাও। কিন্তু রাজকুমার, এ তো মহারাজের আদেশ। আমি বলছি গ্রামবাসীদের ছেড়ে দাও। আশ্চর্য, সুযোগ পেয়েও রাজকুমার আক্রমণ করতে বাধা দিচ্ছেন। শুনুন, আপনাদের মধ্যে কয়েকজনকে আমার সাথে প্রাসাদে যেতে হবে। কেন? এবারে কি রাজপ্রাসাদে নিয়ে গিয়ে শাস্তি দেবেন? তার চেয়ে এখানেই মেরে ফেলুন। শাস্তি নয়। দেখুন, আমি আপনাদের আগেও বলেছি, আপনাদের দাবি পূরণ করার জন্য আমি আপনাদের প্রাসাদে নিয়ে যেতে চাই। যাতে আপনারা মহারাজের সাথে সবকিছু সরাসরি বলতে পারেন। আপনাদের কোনো ভয় নেই। রাজকুমার নিজে যখন দায়িত্ব নিচ্ছেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনারা বিশ্বাস রাখুন। কাঞ্চন, 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 তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ও এরাই তারা।
তাই তো এত কিছুর পরেও এরা এইভাবে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে কেন? বন্দি করো এদের, বন্দি করো এদের। দাঁড়ান মহারাজ, এরা কি বলতে চায় সেটা একবার শুনুন। তুমি আর একটা কথাও বলবে না। তোমার কথা শুনেই এসব হয়েছে। কথা না শোনার কারণেই কিন্তু এমনটা হয়েছে মহারাজ। থামো, থামো। কি বলতে চাইছো তুমি? যে প্রজাদের আপনি খাজনা না দেওয়ার কারণে বন্দি করেছিলেন, তাদের ওপর যে দ্বিগুণ করের বোঝা চাপানো হয়েছে, তা কি আপনি জানেন মহারাজ? না তো, এমনটা হওয়ার তো কথা নয়। কবে থেকে হলো? হ্যাঁ বাবা, এমনটাই বহু বছর ধরে হচ্ছে। প্রজারা দ্বিগুণ খাজনা দিচ্ছে, তাদের নিজের ঘরে খাবার থাকছে না, শুধুই অভাব। অনাবৃষ্টিতে কোনো ফসল হয়নি, যারা নিজেরাই কিছু পায়নি তারা মহারাজকে কি করে কিছু দেবে? একবার ভেবে দেখুন মহারাজ, আপনাকে কেউ মিথ্যে বোঝাচ্ছে না তো? না মানে আপনার রাজ্যে কি হচ্ছে তা আপনি জানেন না, এমনটা কি করে সম্ভব মহারাজ? এই রে, এই মূর্খের দল আবার মহারাজের সামনে আমাদের কুকর্মের কথা সব উগড়ে না দেয়। কে? এই রাজ্যে কার এত বড় সাহস যে আমাদেরকে অন্ধকারে রেখে প্রজাদের উপর অত্যাচার করে? আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে প্রজাদের সমস্ত খাজনা মকুব করা হবে। আর শুধু তাই নয়, রাজকোষ থেকে ওদের জন্য অর্থ বরাদ্দ করা হবে, যাতে আপাতত ওদের কোনো খাদ্যাভাব না থাকে। অসাধারণ! টাকা তো সব কাছে আসার কথা ছিল, এখন উল্টে দেখছি রাজকোষ থেকেই বেরিয়ে যাচ্ছে। সবই প্রভুর ইচ্ছে। জয় মহারাজ গৌরক্ষে জয়, জয় রাজকুমার কাঞ্চনের জয়, জয় চাঁদবেদের জয়। সত্যি তুমি আজকে বড় প্রশংসনীয় কাজ করেছো। তুমি যদি না থাকতে, তাহলে আমি আমার এই প্রজাদের এই সমস্ত দুঃখের কথা কিছুতেই জানতে পারতাম না। কি ব্যাপার বোধাদিত্য, এত রেগে আছো কেন তুমি? কারণ কামিনী শুধু নিজের কথা ভাবছে, আমার অপমানের কথা ভাবছেই না। এটা ওইটুকু মেয়ে রাজসভায় সবার মাঝখানে আমাকে কিভাবে অপমান করলো। তিল তিল করে গড়ে তোলা এতদিনের বিশ্বাস এক মুহূর্তে শেষ করে দিল, তবু কামিনী কিচ্ছু বলল না, কিচ্ছু না। সত্যি কামিনী, ওই মেয়ে কিন্তু খুব বেড়েছে, এসে থেকে সবাইকে নাকাল করে রেখেছে। বোধাদিত্য রাগ হওয়াটা কি স্বাভাবিক নয়? তোমরা রাগ করছো ঠিকই, কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ যে ওই মেয়ের জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। কাল পূর্ণিমা,
কালই ওর জীবনের শেষ দিন। কাল ওর হাত থেকে মহাপদ্ম নিয়ে আমি ওকে চিরকালের মতো পৃথিবী থেকে সরিয়ে দেব। আর সেই দৃশ্য তোমরা নিজে চোখে দেখবে। আশা করি তখন আর আমার উপর তোমরা রেগে থাকতে পারবে না। অর্থাৎ কালই সেই বহু প্রতীক্ষিত দিন। কালই কালই আমি জ্যোৎস্নাকে চিরকালের মতো শেষ করে দেব। দাদা, ওই দেখো কাঞ্চন। এদিকে আয়। জ্যোৎস্না কোথায়? এখনো আসলো না কেন? কাঞ্চন তো বুঝলাম, কিন্তু ওর সঙ্গে ওটা কে? ওই যে কাঞ্চনের দিকে এগিয়ে আসছে। জ্যোৎস্না, জ্যোৎস্না এখানে? দাদা, আগে দেখতে দাও যে ওরা কি খেলা খেলছে। আমাদেরকে বুঝতে দাও ওদের খেলাটা। জ্যোৎস্না, তোমায় ছাড়া আমার জীবন অপূর্ণ। আমি তোমায় ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তুমি আমার প্রিয় সঙ্গী, আমার প্রিয় বন্ধু। তুমি কি সারা জীবন এভাবে আমার প্রিয় বন্ধু হয়ে থাকবে? আমায় বিয়ে করবে জ্যোৎস্না? বলো জ্যোৎস্না, তুমি কি আমার হাত ধরবে? শান্ত নদী চোখের তারায়, সহসা শান্ত নদী চোখের তারায়। লক্ষ্মী, আমরা কি এখন এখানে দাঁড়িয়ে সব সহ্য করবো? দাঁড়াও দাদা, আগে পুরোটা দেখতে দাও। ওরা কি করছে সবটাকে দেখে বুঝে নি, তারপর তো। তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো জ্যোৎস্না। তোমার চোখে কোনোদিনও জল আসতে দেব না। ছায়ার মতো সব সময় তোমার পাশে থাকবো, তোমার সাথে থাকবো। আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। তোমাদেরকে যদি আমি
আলাদা করতে না পারি তবে তবে আমার নামও লক্ষ্মী নয়। আপনি আপনি আমার সব থেকে বড় স্বপ্ন পূরণ করেছেন রাজকুমার। আপনি তো আমার স্বপ্ন ছিলেন। ছোট থেকে এই রাজ্য, এখানকার সব কিছু আমার স্বপ্নে আসতো। হয়তো আপনারই জন্য, হয়তো আপনার কাছে আসার জন্য, আমাদের এক হওয়ার জন্য। না জ্যোৎস্না, না, আমরা থাকতে তোমাদের একসাথে হওয়ার স্বপ্ন কিছুতেই পূরণ হতে দেব না, কিছুতেই না।